Welcome to Natural Health Matters Private Limited, where innovation meets well-being. Are you suffering from joint pain, osteoporosis, or fragile bones? Introducing Ziva Osteolite D, your trusted companion for optimal bone health. Let's hear from Dr. Bijay Deb, our esteemed scientific advisor. Healthy morning to everybody. আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা খুবই ইন্টারেস্টিং টপিক, দ্যাট ইজ ইয়োর ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3 ডেফিসিয়েন্সি। আমরা সবাই জানি যে আজকে দিনে এই অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া এই প্রবলেমটা কতটা বাড়ছে। এর মূলত দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আমাদের অ্যাকিউট ভিটামিন D3 ডেফিসিয়েন্সি আছে, আরেকটা হচ্ছে আমরা যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছি সেই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা আমাদের বডিতে অ্যাবজর্ব হচ্ছে না। প্রথম কথা হচ্ছে কেন আমাদের ভিটামিন D3 ডেফিসিয়েন্সি আছে, কী কারণে আমাদের ভিটামিন D3 ডেফিসিয়েন্সি হয়। এর মূলত একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এক্সপোজার টু দ্য সান খুব লিমিটেড। তো সবাই বলবেন যে কেন, আমরা তো রোদে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ, কাজে বেরোচ্ছি, আমাদের তো সান এক্সপোজারটা তো ঠিকই আছে। এখানে একটা জিনিস বলি, কোন সান এক্সপোজার আমাদের ভিটামিন D3 বডিতে প্রডিউস করতে হেল্প করে। সকালে, ইন কেস অফ সামার, সকালে আপনার 8:30 থেকে 9:30 মধ্যে যে রোদটা আমাদের গায়ে পড়বে সেই রোদটাই আমাদের ভিটামিন D3 ফর্মেশনে হেল্প করে। এরপরে যে রোদটা আমাদের গায়ে পড়ে সেটা আমাদের স্কিনটাকে বার্ন করে, সেটা কিন্তু ভিটামিন D3 প্রডিউস করে না। আর উইন্টার সিজনে সেটা হচ্ছে আপনার ভোরবেলা 9টা থেকে 10:30টার মধ্যে যে সানরেজটা আমাদের স্কিনের উপরে পড়বে সেটাই আমাদের ভিটামিন D3 প্রডিউস করতে হেল্প করে। সেই জন্য আমাদের ভিটামিন D3-র একটা অ্যাকিউট ডেফিসিয়েন্সি রয়েছে, যার কারণে আপনি দেখবেন যে আমাদের ইন্ডিয়ান পপুলেশনস যদি আপনি দেখি, লোক সংখ্যা অনুযায়ী 80% লোকের আপনার ভিটামিন D3 ডেফিসিয়েন্সি আছে। এবং সবথেকে খুব ইম্পর্ট্যান্ট আসপেক্টস হচ্ছে যে প্রেগনেন্ট উইমেন যারা, তারা সিভিয়ারলি ভিটামিন D3 ডেফিসিয়েন্ট, 76% অ্যাজ পার দ্য নিউ স্ট্যাটিস্টিক্স। এবং 81% চিলড্রেনদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ডেফিশিয়েন্ট যে প্রেগনেন্ট উইমেন আছে তাদের থেকে যে অফস্প্রিং মানে বাচ্চা হচ্ছে তাদের 81%-এর ভিটামিন D3 ডেফিশিয়েন্ট হিসেবে ডায়াগনোজ করা হচ্ছে। তাহলে এটা একটা কারণ। সেকেন্ড ওয়ান হচ্ছে, আমার যদি ভিটামিন D3 ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমার ক্যালসিয়াম আমি যে নিচ্ছি, আমি যে খাবার খাচ্ছি তার থেকে যে আমার যে ক্যালসিয়াম আমি পাচ্ছি সেটা কিন্তু আমার বডিতে অ্যাবজর্ব হবে না, কারণ ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য আমার ভিটামিন D3 দরকার। এবং এই আসপেক্টটা যদি আমরা ইফ উই কিপ ইন আওয়ার মাইন্ড, তাহলে আমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আমাদের এক্সপোজার টু দ্য সানটা অতটা নয়, যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে ওদের একটা রেগুলার সিস্টেমস আছে যে দে গো ফর সানবাথ আর্লি ইন দ্য মর্নিং, সো দে ডু নট হ্যাভ ভিটামিন D3 ডেফিসিয়েন্সি। সো ভিটামিন D3 ডেফিসিয়েন্সি থাকলে আমি যে ক্যালসিয়াম নেব সেই ক্যালসিয়াম কিন্তু বডিতে অ্যাবজর্ব হবে না। নাও কামিং টু দ্যাট, তিনটে যে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে প্রেগনেন্সি, একটা হচ্ছে পোস্ট মেনোপোজাল উইমেন, আর অস্টিওপোরোসিস। প্রথমটায় আমি আসি যে প্রেগনেন্সিতে কেন আমাদের বেশি পরিমাণে ভিটামিন D3 অ্যান্ড ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দরকার হয়। যখন একটা লেডি প্রেগনেন্ট কন্ডিশনে রয়েছে, তার কিন্তু যে ক্যালসিয়াম এবং ভিটামিন D3টা যেটা লাগছে সেটা দুজনের জন্য লাগছে, মায়ের জন্য এবং বাচ্চার জন্য, মানে যে ফিটাসের জন্য। তো তার রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যায়, এবং এই রিকোয়ারমেন্ট যদি না পায় একজন প্রেগনেন্ট লেডি, তাহলে কি হয়, ফিটাস কোথা থেকে ক্যালসিয়ামটা পাবে? মায়ের যে বোনস আছে সেখান থেকে ক্যালসিয়ামটা সে নেবে, তাহলে অস্টিওপোরোসিস হওয়ার চান্সটা অনেক
বেড়ে গেল। আমি একটা টার্মিনোলজি ইউজ করছি অস্টিওপোরোসিস, সো কোয়েশ্চেনটা মনে আসতে পারে যে অস্টিওপোরোসিসটা কি? অস্টিওপোরোসিস আর কিছু নয়, যখন বোনসের থেকে, হাড়ের থেকে ক্যালসিয়াম বেরিয়ে যায়, তখন হাড়টা ধীরে ধীরে থিন অ্যান্ড থিনার হয়ে যায়, পাতলা হয়ে যায়, এবং আরও বেশি যদি বেরোয় তাহলে সেটা পোরাস হয়, মানে তার মধ্যে ছেদ এসে যায়, ছিদ্র ছিদ্র হয়ে যায়, সেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। আর আগের স্টেজটাকে আমরা বলি, যখন বোনস পাতলা হয়ে গেছে তখন সেটাকে আমরা বলি অস্টিওপেনিয়া। তাহলে অস্টিওপেনিয়া এবং অস্টিওপোরোসিস হওয়ার চান্স অনেক বেড়ে যায় ডিউরিং প্রেগনেন্সি, যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং ভিটামিন D3 সাপ্লিমেন্ট প্রপারলি না দেওয়া হয়। এবার দেখুন পোস্ট মেনোপোজাল উইমেন, আপনারা সবাই জানেন যে আফটার মেনোপজ ইস্ট্রোজেন সিক্রেশন কমে যায়। এই যে ইস্ট্রোজেন, যে হরমোনটা মেয়েদের শরীরে রিলিজ হয়, এটা কিন্তু অনেকগুলো কাজ করে। এটা হার্টকে প্রোটেক্ট করে, এটা বোনসকে, বোনে যে আপনার ক্যালসিয়াম ডিপোজিশনে হেল্প করে। দেখবেন যে বিফোর 50 মহিলাদের সেরকম কার্ডিওভাস্কুলার প্রবলেম, অস্টিওপোরোসিস এই ধরনের প্রবলেমগুলো দেখা যায় না। কখন দেখা যায়? আফটার 50, যখন আপনার মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে গেল, ইস্ট্রোজেন সিক্রেশন বন্ধ হয়ে গেল, তখনই দেখা যাচ্ছে যে হাড়ের ব্যথা, হার্টের প্রবলেম, এই ধরনের জিনিসগুলো দেখা যেতে শুরু করে। এবার এখানে বলি কি হয়, এই যে ইস্ট্রোজেন আমার বোনটা ফর্মেশনে হেল্প করে, মানে আমার বোনে ক্যালসিয়াম এবং ফসফেটের ডিপোজিশনে হেল্প করে, সেই জন্য আমার বোন মিনারেল ডেন্সিটিটা ঠিক থাকে। কিন্তু এবার আমার মেনোপজের সময় কি হলো, আমার ইস্ট্রোজেন সিক্রেশন বন্ধ হয়ে গেছে, তাহলে আমার এখন আর ডিপোজিশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট বোনে হবে না। যদি না হয়, বোনটা আমার থিন অ্যান্ড থিনার হবে এবং অস্টিওপেনিয়া হওয়ার চান্স বেড়ে গেল। আরেকটা হচ্ছে অস্টিওপোরোসিস এজ ওল্ড পেশেন্ট, বা যেখানে আপনি দেখবেন সেনাইল পেশেন্ট আমরা বলি, যে মোর দেন 60 ইয়ার্স ওল্ড হয়েছে, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস দেখা যায়। কেন হয়? তাদের বোন কেন পাতলা হয়ে যায় বা বোন কেন পোরাস হয়? তার কারণ হচ্ছে আমরা যে ভিটামিন D3টা নিই, এই ভিটামিন D3 কিন্তু ডাইরেক্টলি ক্যালসিয়ামটাকে বডিতে অ্যাবজর্ব করতে হেল্প করে না। এই ভিটামিন D3টা আমাদের বডিতে অ্যাক্টিভ ভিটামিন D3-তে কনভার্ট হয়। যখন এটা অ্যাক্টিভ ভিটামিন D3-তে কনভার্ট হয়, তখন এই কনভার্সনের জন্য একটা এনজাইম দরকার আমাদের শরীরে। আমাদের বয়স যত বাড়বে তত এই এনজাইমটার সিক্রেশন আমাদের বডিতে কমে যায়। কমে গেলে তখন আর অ্যাক্টিভ ভিটামিন D3 ফর্মেশন হয় না। যতক্ষণ না আপনার বডিতে ভিটামিন D3 থেকে অ্যাক্টিভ ভিটামিন D3 ফর্মেশন হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। কারণ এই অ্যাক্টিভ ভিটামিন D3 ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন বলে একটা সাবস্টেন্স আমাদের বডিতে প্রডিউস করে, যেটা আমার ক্যালসিয়ামকে ক্যারি করে ব্লাডে নিয়ে যায়। তাহলে বুঝতে পারলেন যে ডিউরিং প্রেগনেন্সি, ল্যাকটেশন পিরিয়ডে আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন D3 সাপ্লিমেন্টেশনস দরকার। পোস্ট মেনোপোজাল উইমেনদের ক্ষেত্রেও ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3 ইজ রিকোয়ার্ড। আর এজ ওল্ড পেশেন্ট, যাদের বয়স আপনার মোর দেন 60 হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অবভিয়াসলি দেওয়া দরকার। এবার দেখুন, এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টের কথা যখন আমরা বলছি, তখন আমাদের চোখের সামনে অনেক ক্যালসিয়ামের নাম ভেসে উঠছে। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট, ক্যালসিয়াম ওরোটেট, ক্যালসিয়াম অ্যাসপার্টেট। এবং এই এত ক্যালসিয়ামের মধ্যে আমাদের পক্ষে কোন ক্যালসিয়ামটা আইডিয়াল হবে, কোন ক্যালসিয়ামটা আমরা নিলে বেটার রেজাল্ট পাবো, আমাদের যে প্রবলেমটা আছে সেটা কুইকলি রিজলভড হবে, এটা আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই। তাহলে আমাদের এখানে ভালোভাবে বুঝতে হবে যে কোন ক্যালসিয়ামটা আমরা নিলে আমরা রিয়েলি বেটার এফেক্ট পাবো। নাও প্রথমে আসি ক্যালসিয়াম কার্বনেট, যেটা খুবই ইউজ হয়। ইন্ডিয়াতে প্রায় 60% লোক ক্যালসিয়াম কার্বনেট ইউজ করে। আজ ধীরে ধীরে এখন ক্যালসিয়াম কার্বনেটের ইউজটা কমে যাচ্ছে, কারণ এখন আরও নতুন ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এসেছে, যেটা ক্যালসিয়াম কার্বনেটের থেকে অনেক বেটার। কেন বেটার, ক্যালসিয়াম কার্বনেটের কী ড্রব্যাকস আছে, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান
ডিসকাস করব। প্রথমটাতে আসি, এই যে ক্যালসিয়াম কার্বনেট যেটা সল্ট আমরা নিই, এটা কিন্তু জলে ডিজলভ হয় না। মানে জলে ডিজলভ হয় না মানে জলে ওটা গলে না, যতক্ষণ না ডিজলভ হবে ততক্ষণ তার আয়োনাইজেশন হয় না, মিনস ক্যালসিয়াম কার্বনেটটা ভাঙবে না, ভেঙে আমি ক্যালসিয়াম আয়ন পাবো না। ক্যালসিয়াম আয়ন না পেলে আমার ভিটামিন D3 কীভাবে ক্যালসিয়ামটাকে আমার বডিতে অ্যাবজর্ব করতে পারবে না। সেই জন্য ক্যালসিয়াম কার্বনেট আমরা যখন নিই সেটা আমাদের স্টমাকে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে আমার ক্যালসিয়াম ক্লোরাইড ফর্ম করে। এই ক্যালসিয়াম ক্লোরাইডটা কিন্তু ডিজলভ ইন লিকুইড অর ওয়াটার, সো এটার আয়োনাইজেশন হয়, ক্যালসিয়াম ক্লোরাইডটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন হয়। কিন্তু এই যে ক্লোরাইড আয়ন যেটা হয় সেটা আমার স্টমাকের মধ্যে একটা লাইনিং আছে যেটাকে আমরা বলি মিউকোজাল লাইনিং। ওই মিউকোজাল লাইনিংটাকে ইরিটেট করে বা ওটাকে ড্যামেজ করতে শুরু করে এবং ওটা থেকে আমার গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রিক আলসার হওয়ার চান্স হতে পারে এবং দেখাও গেছে। এবং এই ক্যালসিয়াম কার্বনেটের আরও একটা মেজর প্রবলেম হচ্ছে, আমি অ্যাট এ স্ট্রেচ অনেক দিন ধরে আমি ক্যালসিয়াম কার্বনেট নিতে পারবো না, নিলে আমার কিডনি স্টোন হওয়ারও চান্স থাকে। তাহলে আমার অনেকগুলো ড্রব্যাকস রয়েছে ক্যালসিয়াম কার্বনেটে। আর এই ক্যালসিয়াম কার্বনেট যখন আমি দেখছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি এর রিয়াকশনস না হয় তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড ফর্মেশনস হবে না, না হলে আমার আয়োনাইজেশন হবে না। সেক্ষেত্রে একটা জিনিস বলি, আমাকে সব সময় ক্যালসিয়াম কার্বনেট এমটি স্টমাকে নিতে হবে, খালি পেটে নিতে হবে। খালি পেটে না নিলে আমার অ্যাসিডিক পিএইচ থাকবে না স্টমাকে, আমার ক্যালসিয়াম কার্বনেটটা ক্যালসিয়াম ক্লোরাইডে কনভার্ট হবে না। আর যদি ক্যালসিয়াম ক্লোরাইডে কনভার্ট না হয় আমার আয়োনাইজেশনস হবে না, ক্যালসিয়াম বডিতে অ্যাবজর্ব হবে। ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেটেরও লার্জলি ইনসলুবল, জলে ডিসইন্টিগ্রেট করে না, ডিজলভ হয় না, অ্যাবজর্পশন খুব পুয়ার। সো এই ড্রব্যাকসগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার আমি আরও দুটো ক্যালসিয়ামের নাম বলেছিলাম, একটা হচ্ছে ক্যালসিয়াম ওরোটেট এবং ক্যালসিয়াম অ্যাসপার্টেট। এই ক্যালসিয়াম ওরোটেট এবং ক্যালসিয়াম অ্যাসপার্টেট আমি যদি দেখি, এদের অ্যাবজর্পশন খুব ভালো, কিন্তু মেজর প্রবলেম হচ্ছে এই ক্যালসিয়াম কমপ্লেক্সগুলোর মধ্যে এলিমেন্টাল ক্যালসিয়াম খুব কম। তাহলে এলিমেন্টাল ক্যালসিয়াম যদি খুব কম হয়, অ্যাবজর্পশন যতই বেশি হোক, বায়ো অ্যাভেলেবল ক্যালসিয়াম উইল বি ভেরি নেগলিজেবল। সো অ্যাট দিস জাংচার হোয়াট কুড বি দ্য সলিউশন? কী সলিউশনস হতে পারে? কি এমন কি কোনো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আছে যেখানে কোনো রকম গ্যাস্ট্রিক ইরিটেশন হবে না, আমি বিফোর ফুড আফটার ফুড আমি নিতে পারবো, যে কোনো সময় আমার অ্যাসিডিক পিএইচের দরকার হবে না, হ্যাঁ, আমার অ্যাবজর্পশন অনেক বেশি হবে, আমার এলিমেন্টাল ক্যালসিয়ামও ইট শুড বি গুড এনাফ? তাহলে এই ধরনের কোনো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কি এখনও ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে? ভেরি রিসেন্টলি দ্য অ্যামাইনো অ্যাসিড চিলেট ইন্ডিয়াতে এসেছে। এই অ্যামাইনো অ্যাসিড চিলেট, যেটাকে আমরা সল্ট বা কমপ্লেক্সের সাথে যদি কম্পেয়ার করি, অনেকগুলো বেনিফিট আমরা দেখতে পাবো। কী কী বেনিফিট পাবো এই অ্যামাইনো অ্যাসিড চিলেট? ফার্স্ট বলে নিই, যে ড্রব্যাকসগুলো আমরা ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেটে আমরা দেখতে পাচ্ছি, সেই ড্রব্যাকসগুলো অ্যামাইনো অ্যাসিড চিলেটে নেই। তাহলে আপনি বলবেন যে কি ড্রব্যাকসগুলো নেই? এই অ্যামাইনো অ্যাসিড চিলেট বিফোর ফুড আফটার ফুড যে কোনো সময় নেওয়া যায়। এটা ভিটামিনস, মিনারেলস এবং আদার নিউট্রিয়েন্টসের সাথে কোনো রকম ইন্টারাকশনস হয় না, ইন্টারাকশনস ফ্রি অ্যাবজর্পশন হয়। এবং সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে ইট ডাজ নট ডিসোসিয়েট ইনসাইড দ্য গ্যাস্ট্রিক লুমেন, মানে এটা আমার গ্যাস্ট্রিক লুমেনে ভাঙে না। কেন ভাঙে না? যখন আমি অ্যামাইনো অ্যাসিড চিলেট নিচ্ছি, তাহলে আমাকে একটা জিনিস দেখতে হবে, এর স্ট্রাকচারটা কী। এই যে স্ট্রাকচারটা আমি এখানে দেখতে পাচ্ছি, যে ক্যালসিয়াম আয়ন অ্যাট দ্য সেন্টার অ্যান্ড two amino acids are bound with this calcium ion in a covalent bond. এই স্ট্রাকচারটা হওয়ার জন্য যখন আমি ক্যালসিয়াম লাইসিনেট নিচ্ছি, এই ক্যালসিয়াম লাইসিনেট আমার বডি এই লাইসিনকে কোনোভাবে ডিটেক্ট করতে পারছে না, রেকগনাইজ করতে পারছে না। আমার বডি শুধু রেকগনাইজ করছে ক্যালসিয়াম আয়নটাকে। তাহলে তার কোনো রকম আর ডিসোসিয়েশন হওয়ার দরকার নেই আমার গ্যাস্ট্রিক লুমেনে, কারণ এটা তো ক্যালসিয়াম আয়ন হিসেবেই আমার বডি পারসিভ করছে যে এটা ক্যালসিয়াম আয়নই নিচ্ছে। সো এটা ডাইরেক্টলি আমার গ্যাস্ট্রিক ওয়ালে যে মিউকোজাল লাইনিং আছে সেখানে চলে যাচ্ছে, সেখানে ডিসোসিয়েশন হচ্ছে, ভাঙছে।
ভেঙে অ্যামাইনো অ্যাসিডটা ক্যালসিয়ামের থেকে আলাদা হয়ে গেল। এই অ্যামাইনো অ্যাসিডটা দ্যাট ইজ লাইসিন আমার ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন ফর্ম করছে। এই ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনটাই আমার ক্যালসিয়ামটাকে ক্যারি করে ব্লাডে নিয়ে যাচ্ছে। তাহলে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমার অ্যামাইনো অ্যাসিড চিলেটের ক্ষেত্রে আমার ভিটামিন D3 দরকার নেই আমার ক্যালসিয়াম লাইসিনেটের থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য। তাহলে এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যেখানে কোনো রকম ভিটামিন D3 দরকার হয় না ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য। উইদাউট ভিটামিন D3 ক্যালসিয়াম লাইসিনেট থেকে ক্যালসিয়ামটা বডিতে অ্যাবজর্ব হতে পারে। আমরা প্রথমেই দেখেছি যে ভিটামিন D3-র অ্যাকিউট ডেফিসিয়েন্সি ইন ইন্ডিয়া। আউট অফ 10 পেশেন্টস ইউ উইল ফাইন্ড দ্যাট 6 to 7 পেশেন্ট দে সাফার ফ্রম ভিটামিন D3 ডেফিসিয়েন্সি। তার ফলে আমরা যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিচ্ছি সেই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমার বডিতে অ্যাবজর্ব হচ্ছে না, সেই ক্যালসিয়াম আমার বডিতে অ্যাবজর্বই হচ্ছে না যেহেতু ভিটামিন D3 ডেফিসিয়েন্সি আছে। আর ভিটামিন D3 ডেফিসিয়েন্সি হওয়ার জন্য ক্যালসিয়াম অ্যাবজর্পশন না হলে অটোমেটিক্যালি আমার অস্টিওপোরোসিস এবং অস্টিওপেনিয়ার চান্স অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা কি দেখতে পেলাম? এখানে আমরা দেখতে পেলাম যদি কোনো লোকের ভিটামিন D3 ডেফিসিয়েন্সি থাকেও ক্যালসিয়াম লাইসিনেট থেকে ক্যালসিয়ামটা বডিতে অ্যাবজর্ব হবে, কারণ এখানে যে লাইসিন আছে ক্যালসিয়াম লাইসিনেটে সেই লাইসিনই ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনটা ফর্ম করবে যেটা ক্যালসিয়ামকে ক্যারি করে ব্লাডে নিয়ে যাবে। আমি প্রথমেই বলেছি যে ভিটামিন D3 কিন্তু ডাইরেক্টলি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে না যতক্ষণ না এটা অ্যাক্টিভ ভিটামিন D3-তে আমার বডিতে কনভার্ট হচ্ছে। সো এই অ্যাক্টিভ ভিটামিন D3 ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন ফর্ম করে। সো ভিটামিন D3 বেসিক্যালি অ্যাক্টিভ ভিটামিন D3-তে কনভার্ট হওয়ার পর যে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন ফর্ম করছে সেটাই আমার ক্যালসিয়ামটাকে ব্লাডে নিয়ে যাচ্ছে। এখানে সেটা লাইসিন বেসিক্যালি ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন ফর্মেশনে হেল্প করছে এবং আমার ক্যালসিয়ামটাকে ব্লাডে নিয়ে যেতে হেল্প করছে। সো আমি দেখলাম আমার কোনো রকম রিস্ট্রাকচারিংয়ের দরকার হচ্ছে না, আমি বিফোর ফুড আফটার ফুড যে কোনো সময় আমি নিতে পারছি। আর ক্যালসিয়াম লাইসিনেটে ট্যাবলেটের সাইজটা খুব স্মলার, কারণ আমরা শুধু 835 মিলিগ্রাম নিই, whereas in case of calcium carbonate আমাদের 1250 মিলিগ্রাম নিতে হয়। সো সাইজ অফ দ্য ট্যাবলেট ইজ ভেরি স্মলার, যার জন্য কি হয় সোয়ালোয়িংয়ের কোনো রকম প্রবলেম থাকে না। এজ ওল্ড পেশেন্টদের ক্ষেত্রে সাইজ অফ দ্য ট্যাবলেট যদি বিগার হয় ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু সোয়ালো ইট। ওকে, এবং আমরা আরও একটা জিনিস দেখতে পাবো যে কোনো রকম অ্যাবজর্পশনে যেহেতু আমার ভিটামিন D3-র দরকার হচ্ছে না ক্যালসিয়াম লাইসিনেট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে, সেই জন্য আমার যদি অ্যাকিউট ভিটামিন D3 ডেফিসিয়েন্সি থাকেও আমি যে ক্যালসিয়াম লাইসিনেটটা পেশেন্টকে দিচ্ছি তার কিন্তু ক্যালসিয়ামটা বডিতে অ্যাবজর্ব হবে এবং তার বোন মিনারেল ডেন্সিটিটা অনেক বেটার হবে। এবং যেহেতু অন্য কোনো ভিটামিনস আদার নিউট্রিয়েন্টস ও মিনারেলসের সাথে ইন্টারাকশনস নেই, এই জন্য ইন্টারাকশনস ফ্রি অ্যাবজর্পশনও আমরা দেখতে পাবো। এবং এখানে আমরা দেখব পরের ডিসকাশনে স্লাইডে যে বায়ো অ্যাভেলেবল ক্যালসিয়াম অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু আদার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। তবে একটা কোয়েশ্চেন এখানে আসতে পারে, আচ্ছা ক্যালসিয়াম লাইসিনেট আপনি বলছেন এটা বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড লাইসিনের সাথে কোভ্যালেন্ট বন্ডে ক্যালসিয়াম আয়নটা রয়েছে, তো লাইসিন কেন? অন্য অ্যামাইনো অ্যাসিডও তো আমরা উই ক্যান টেক ইনটু কনসিডারেশন। অন্য অ্যামাইনো অ্যাসিড কেন নেওয়া হয়নি? কারণ অন্য অ্যামাইনো অ্যাসিডগুলো যদি আপনি দেখেন, এই যে ভ্যালিন বা ট্রিপ্টোফান এবং লাইসিন, এই 3 ধরনের অ্যামাইনো অ্যাসিডে সব থেকে বেশি ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় লাইসিনে, সেই জন্য লাইসিনকে আমরা কনসিডার করেছি ফর দ্য ফর্মেশন অফ ক্যালসিয়াম লাইসিনেট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম লাইসিনেট উইথ ভিটামিন D3-তে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে লাইসিন ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করছে ফ্রম ক্যালসিয়াম লাইসিনেট, আর যে ভিটামিন D3টা ক্যালসিয়াম লাইসিনেটের সাথে দেওয়া হয়েছে এই ভিটামিন D3 বেসিক্যালি হেল্প করবে ফর দ্য অ্যাবজর্পশন of calcium from the nutritional supplement, because আমি তো শুধু ক্যালসিয়াম লাইসিনেট নেব না, আমি ক্যালসিয়াম লাইসিনেটের সাথে আমি অন্যান্য খাবারও খাবো
সেই খাবারগুলোর মধ্যেও ক্যালসিয়াম আছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি সি ফিশ নিই তার মধ্যে ক্যালসিয়াম আছে, আমি যদি দুধ খাই তাতে ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়ামটা অ্যাবজর্পশনের জন্য তো আমার ভিটামিন D3 দরকার। এই ভিটামিন D3টা যে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন ফর্ম করবে সেটাই ক্যালসিয়ামটাকে অ্যাবজর্পশনে হেল্প করবে। সো আমরা নাটশেলে দেখতে পেলাম যে ক্যালসিয়াম লাইসিনেট basically helps in calcium absorption without vitamin D3. Now we will compare with the calcium carbonate and calcium lysine. আমরা যখন ক্যালসিয়াম কার্বনেট নিচ্ছি একটা ট্যাবলেটে 1250 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। এখন এই ক্যালসিয়াম কার্বনেটে হাউ মাচ ইজ দ্য এলিমেন্টাল ক্যালসিয়াম? 40%। তার মানে একটা ট্যাবলেট 1250 মিলিগ্রাম থেকে আমরা পাচ্ছি 500 মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম। এই 500 মিলিগ্রামে কি আমার বডিতে অ্যাবজর্ব হচ্ছে? না। only 24% of this 500 milligram is being absorbed in the body. মানে আমার only 24% ক্যালসিয়াম আমার এই 500 মিলিগ্রামের আমার বডিতে অ্যাবজর্ব হচ্ছে। তাহলে আমি কতটা এলিমেন্টাল ক্যালসিয়াম আমার ব্লাডে পাচ্ছি? 120 milligram. তার মানে only 120 milligram reaches in the systemic circulation from one tablet of calcium carbonate. তাহলে 1250 মিলিগ্রাম একটা ট্যাবলেট ক্যালসিয়াম কার্বনেট আমাকে দিচ্ছে 120 মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম। নাও এবার আমি ক্যালসিয়াম লাইসিনেটে আসছি। ক্যালসিয়াম লাইসিনেটে একটা ট্যাবলেটে আছে 835 মিলিগ্রাম ক্যালসিয়াম লাইসিনেট, এবং আগেই বলেছি আমি সাইজ অফ দ্য ট্যাবলেট ইজ ভেরি স্মল অ্যান্ড ইজি টু সোয়ালো। কতটা ক্যালসিয়াম আছে এই 835 মিলিগ্রামে? আপনার 30%। 30% মানে হচ্ছে 250 মিলিগ্রাম। তার মানে একটা ট্যাবলেট অফ ক্যালসিয়াম লাইসিনেট প্রোভাইডস 250 মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম। সো একটা ট্যাবলেট থেকে আমি 250 মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম পাচ্ছি। এবার আমার বডিতে কতটা অ্যাবজর্ব হচ্ছে? আমার বডিতে অ্যাবজর্ব হচ্ছে 82 to 84% অফ 250 মিলিগ্রাম। তার মানে আমার ব্লাডে কতটা ক্যালসিয়াম গিয়ে পৌঁছচ্ছে? নিয়ার অ্যাবাউট 205 মিলিগ্রাম। তার মানে আমি একটা ট্যাবলেট থেকে 205 মিলিগ্রাম পাচ্ছি। whereas ক্যালসিয়াম কার্বনেটে আমি একটা ট্যাবলেট থেকে 120 মিলিগ্রাম পাচ্ছি। তার মানে দুটো ট্যাবলেট of calcium carbonate is equivalent to one tablet of calcium lysine. এখানে যে চার্টটা দেখানো হচ্ছে এই চার্ট থেকে খুব সহজে আমরা বুঝতে পারবো যে যত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট মার্কেটে আছে এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলো যদি আমি ক্যালসিয়াম লাইসিনের সাথে কম্পেয়ার করি তাহলে আমি দেখতে পাবো সব থেকে বেশি বায়ো অ্যাভেলেবল ক্যালসিয়াম আমি পাচ্ছি ক্যালসিয়াম লাইসিনেটের থেকে। দেখে নাও, ফার্স্টে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটে আমি একটা ট্যাবলেট থেকে পাচ্ছি 120 মিলিগ্রাম ক্যালসিয়াম। ক্যালসিয়াম লাইসিনেটে কিন্তু আমি পাচ্ছি 205 মিলিগ্রাম, ডাবল অফ দ্যাট। ক্যালসিয়াম সাইট্রেটে একটা ট্যাবলেট থেকে আমি পাচ্ছি 50 মিলিগ্রাম। তার মানে 205 মিলিগ্রাম আর 50 মিলিগ্রাম, এখান থেকে আমি বলতে পারি আমার 4টে ট্যাবলেট ক্যালসিয়াম সাইট্রেট is equivalent to one tablet of calcium lysine. Calcium citrate malate আমি পাচ্ছি 106. Even it is worse than your calcium carbonate. এখানেও দুটো ট্যাবলেট আমার equivalent to your one tablet of calcium lysine. Calcium orotate and calcium aspartate এই দুটো ক্যালসিয়াম সাপ্লিমেন্টের মেজর প্রবলেম হচ্ছে এদের অ্যাবজর্পশন খুব ভালো। ক্যালসিয়াম ওরোটেটের অ্যাবজর্পশন 90 to 95% এবং ক্যালসিয়াম অ্যাসপার্টেটের অ্যাবজর্পশন 85%। বাট আমরা যদি এর এলিমেন্টাল ক্যালসিয়াম দেখি একটা ট্যাবলেটে ইজ ভেরি নেগলিজেবল। ক্যালসিয়াম ওরোটেট 1000 মিলিগ্রাম প্রোভাইডস অনলি 10% এলিমেন্টাল ক্যালসিয়াম। তার মানে ওয়ান ট্যাবলেট অফ ক্যালসিয়াম ওরোটেট প্রোভাইডস অনলি 100 মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম। এবার আমার 90% অ্যাবজর্পশন হোক না, তাতে কতটা আমি এলিমেন্টাল ক্যালসিয়াম আমার ব্লাডে যাবে? অনলি 90 মিলিগ্রাম। ক্যালসিয়াম অ্যাসপার্টেটেরও তাই 13% ইয়ার্স এলিমেন্টাল ক্যালসিয়াম। সো ওয়ান ট্যাবলেট প্রোভাইডস 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম অ্যাসপার্টেট, 13% of that is 130 milligram. 85% is the absorption, but it gives only 110 milligram elemental calcium in the bloodstream.
আগেই আমি বলেছি যে ক্যালসিয়াম লাইসিনেটের কোনো ডিসোসিয়েশন হয় না গ্যাস্ট্রিক লুমেনে। যদি গ্যাস্ট্রিক লুমেনে এর কোনো রকম ডিসোসিয়েশন না হয় তাহলে অবভিয়াসলি আমার সল্ট, অন্য কোনো আয়রন সল্ট আমি যদি নিই, ফর এক্সাম্পল ফেরাস এসকর্বেট, ফেরাস ফিউমারেট, ফেরিক অ্যামোনিয়াম সাইট্রেট, সেখানে ডিসোসিয়েশনটা কী হবে? গ্যাস্ট্রিক লুমেনে হবে। তাহলে ফেরাস আয়ন will be released in the gastric lumen. তাহলে আমি যদি ক্যালসিয়াম নিই, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট or calcium citrate, they will interact each other. Neither calcium will be absorbed nor iron will be absorbed. But calcium লাইসিনেটে এই প্রবলেমটা নেই। আমার ক্যালসিয়াম লাইসিনেট তো গ্যাস্ট্রিক লুমেনে ডিসোসিয়েশনই হচ্ছে না, তাহলে আমার আয়রন বা আদার মিনারেলসের সাথে কোনো রকম ইন্টারাকশনস হবে না। আমি খাওয়ার আগে, খাওয়ার পরে যে কোনো সময় আমি নিতে পারবো। So there will be interactions-free absorptions in the body. And এই সবগুলোর মধ্যে আমার একটা কোয়েশ্চেন অবভিয়াসলি মাথায় আসবে যে ক্যালসিয়াম লাইসিনেট এত ভালো, তাহলে এতদিন লোকেরা কেন ক্যালসিয়াম লাইসিনেট নেয়নি? ক্যালসিয়াম লাইসিনেট ইন্ডিয়াতে এসেছে 6 মাস আগে, 6 months আগে। ওয়ার্ল্ড ওয়াইড এটা ছিল। ওয়ার্ল্ডে ক্যালসিয়াম লাইসিনেট ছিল না, ক্যালসিয়াম বিসগ্লাইসিনেট ছিল। Calcium lysinate, 6 months back, it has been launched in India. And launching এর পরে পরেই ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে। এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করা হয়েছে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেটের সাথে, এবং ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট দুটোই লিডিং ব্র্যান্ডকে এই ক্লিনিক্যাল ট্রায়ালে নেওয়া হয়েছে। একটা হচ্ছে শেলক্যাল আর একটা হচ্ছে CCM অফ গ্ল্যাক্সো। এখানে কি করা হয়েছে? 24 পেশেন্টস নেওয়া হয়েছে। 24 পেশেন্টসের প্রথমে BMD, বোন মিনারেল ডেন্সিটি চেক করা হয়েছে। বোন মিনারেল ডেন্সিটি যখন আমরা চেক করি তখন আমরা টি স্কোর দেখি। টি স্কোর দেখে আমরা উই ক্যান কাম টু আ কনক্লুশন যে পেশেন্টের অস্টিওপেনিয়া আছে না অস্টিওপোরোসিস আছে, মানে বোনসটা কি পোরাস হয়ে গেছে না বোনস হ্যাজ বিকাম থিন অ্যান্ড থিনার। দেখা গেছে এই 24 পেশেন্টের যখন BMD চেক করা হলো, 24 পেশেন্টস আর সাফারিং ফ্রম অস্টিওপেনিয়া। আর এই 24 পেশেন্টকে 3টে গ্রুপে ডিভাইড করা হলো। একটা গ্রুপে 8 জন করে পেশেন্ট নেওয়া হলো। 8 পেশেন্ট ইন ক্যালসিয়াম কার্বনেট, দ্যাট ইজ ইন শেলক্যাল গ্রুপ, 8 পেশেন্ট ইন CCM, দ্যাট ইজ ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট, অ্যান্ড 8 পেশেন্ট ইন ইয়োর ক্যালসিয়াম লাইসিনেট। এবার এই প্রত্যেক গ্রুপে একটা করে ট্যাবলেট দিনে 2 বার ফর 8 উইকস দেওয়া হলো। আফটার 8 উইকস আবার BMD চেক করা হলো। তাতে রেজাল্ট কি এলো? ফার্স্ট রেজাল্ট দ্যাট প্লাজমা কনসেন্ট্রেশন, ব্লাডে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন অনেক হাই ক্যালসিয়াম লাইসিনেটে অ্যাজ কম্পেয়ার টু ইয়োর ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট। সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ক্যালসিয়াম লাইসিনেটে 8 জন পেশেন্টের যে BMD চেক করা হয়েছিল দেওয়ার আগে, তাদের 8 জন পেশেন্টই অস্টিওপেনিক ছিল। এবার 8 উইকস থেরাপির পরে দেখা গেল তাদের টি স্কোর বেড়ে গেছে। টি স্কোর বেড়ে গিয়ে অল পেশেন্টস হ্যাভ বিকাম নর্মাল। কারো আর অস্টিওপেনিয়া নেই, মানে 8 জনের মধ্যে 8 জন পেশেন্টের আর কোনো রকম অস্টিওপেনিয়া নেই। দে হ্যাভ বিন কিওর্ড। ওয়ারাস শেলক্যালে আউট অফ 8 পেশেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে 4 জন পেশেন্টের এখনও অস্টিওপেনিয়া রয়েছে। ওকে, আর CCM এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আউট অফ 8 পেশেন্ট 2 পেশেন্টস আর স্টিল সাফারিং ফ্রম অস্টিওপেনিয়া। তাহলে এটা থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? আমরা এই কনক্লুশনে আসতে পারি যে ক্যালসিয়াম লাইসিনেট ইজ বেটার দেন ইয়োর ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট। সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এই যে ক্লিনিক্যাল ট্রায়ালটা করা হয়েছে, এই ক্লিনিক্যাল ট্রায়ালটা আমরা যদি নেটে যাই, নেটে গিয়ে দেখতে পাবো যে JOCR, জার্নাল অফ অর্থোপেডিক ক্লিনিক্যাল রিসার্চে এই ক্লিনিক্যাল ট্রায়ালটা পাবলিশ হয়েছে। আর এই ক্লিনিক্যাল ট্রায়ালটা যখন করা হয়েছে তখন EC কমিটি, এথিক্স কমিটি থেকে অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। এই ক্লিনিক্যাল ট্রায়ালটাকে রেজিস্টার করা হয়েছে CTRI-তে। অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা DCGI থেকে অ্যাপ্রুভাল নিতে হয়েছিল এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করার জন্য, অ্যান্ড DCGI হ্যাজ গিভেন অ্যাপ্রুভাল ফর দিস ক্লিনিক্যাল ট্রায়াল। ওকে, নাও
ইন আ নাটশেল আমরা তাহলে কি বুঝতে পারলাম যে পার্টিকুলারলি ইন কেস অফ প্রেগনেন্ট লেডি, ল্যাকটেটিং মাদার, গ্রোয়িং চিলড্রেন, এজ ওল্ড পেশেন্ট, দ্যাট মিনস সেনাইল অস্টিওপোরোসিসে যারা ভুগছে বা পোস্ট মেনোপোজাল অস্টিওপোরোসিস যাদের হয়েছে তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম লাইসিনেট উইল বি দ্য আইডিয়াল। আর ক্যালসিয়াম লাইসিনেটের বায়ো অ্যাভেলেবিলিটি অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু এনি আদার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইজ দ্যাট এর কোনো ডিসোসিয়েশন যেহেতু গ্যাস্ট্রিক লুমেনে হয় না, ডাইরেক্টলি মিউকোজাল লাইনিংয়ে এর ডিসোসিয়েশন হয়, সেই জন্য কোনো রকম গ্যাস্ট্রিক ইরিটেশন, অ্যাসিডিক পিএইচ হওয়ার দরকার নেই। ইভেন দে উইল বি নো ইন্টারাকশনস উইথ iron minerals or other phytates or tannets. And most important point is that jehetu eta chelate of calcium and lysine, so lysine basically helps in absorption of calcium. সেই জন্য ক্যালসিয়াম লাইসিনেটের থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য কোনো রকম ভিটামিন D3 দরকার হয় না। সো উইদাউট ভিটামিন D3 calcium from the calcium lysine can be absorbed, কিন্তু যে ভিটামিন D3টা ক্যালসিয়াম লাইসিনেটে দেওয়া হয়েছে তার অস্টিওলাইটে, তার কারণটা হচ্ছে যে আমরা যে আদার সোর্স থেকে আমরা যে ক্যালসিয়ামটা পাচ্ছি তার অ্যাবজর্পশনের জন্য এটা দেওয়া হয়েছে। এবার একটা ট্যাবলেটে কতটা এলিমেন্টাল ক্যালসিয়াম আছে? আমাদের একটা ট্যাবলেট 835 মিলিগ্রাম ক্যালসিয়াম লাইসিনেটে রয়েছে 250 মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম, আর ভিটামিন D3 রয়েছে 600 IU। এর ডোজটা কি হবে? এর ডোজটা বেসিক্যালি হবে হচ্ছে 1 to 2 ট্যাবলেটস ডেইলি। দিনে একটা থেকে দুটো ট্যাবলেট নিতে হবে। যারা অস্টিওপেনিক পেশেন্ট তারা, প্রেগনেন্ট লেডিকে দেওয়া যেতে পারে, ল্যাকটেটিং মাদারকে দেওয়া যেতে পারে। মেনোপজের পরে রুটিনলি দিস ক্যালসিয়াম লাইসিনেট শুড বি টেকেন। যারা এজ ওল্ড পেশেন্ট, বয়স 60-র উপরে হয়েছে, তারা রেগুলার বেসিসে একটা করে ট্যাবলেট নিতে পারে। ড্রাগ ইনডিউসড অস্টিওপোরোসিস, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা দেখেছি যে যারা অ্যাসমাতে সাফার করছে বা সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বাট রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, তাদের স্টেরয়েড নিতে হয়। স্টেরয়েড ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে ইম্পেয়ার করে দেয়। মানে আমি যদি স্টেরয়েড নিই, আমি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিলেও ক্যালসিয়াম উইল নট বি অ্যাবজর্ব ফ্রম দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। সেখানে আমার ক্যালসিয়াম সাপ্লিমেন্টের দরকার আছে। আর সেকেন্ডারি অস্টিওপোরোসিসটা হচ্ছে যেখানে আমার কজটা আমি জানি না, কি কারণে অস্টিওপোরোসিস হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে দ্য পেশেন্ট ইজ নট সাফারিং ফ্রম মেনোপজ, বয়স হচ্ছে 35, এবং সেনাইল অস্টিওপোরোসিস হওয়ারও চান্স নেই, কোনো রকম স্টেরয়েডও নিচ্ছে না, প্রেগনেন্টও নয়, ল্যাকটেটিং মাদারও নয়, কিন্তু সাফারিং ফ্রম অস্টিওপোরোসিস। So this sort of osteoporosis is known as secondary osteoporosis, where the cause is completely unknown, or we can say that idiopathic osteoporosis. So আমরা সব কিছু দেখলাম, efficacy এবং side effects. Not only that, we have compared with the other calcium supplement. আমরা দেখলাম যে ক্যালসিয়াম লাইসিনেট যত ধরনের ক্যালসিয়াম আছে তার থেকে অনেক বেটার, and safety profile is also good enough. Thank you. If you have any question, please drop a few lines in reply.